অফিডিয়ান পর্ব ১। আমি না। উত্তরের ঘন জঙ্গলের পাশের আলিশান বাড়িটার লিভিং রুমে সোফায় বসে আছেন শামসুল কাদের, পাশেই বসে আছে তার ছোট মেয়ে রুমাইশা কাদের। এই বাড়িটা শামসুলের চাচাতো বোন রুনিয়া রহমানের শ্বশুর বাড়ি। যদিও শামসুল এখানে আসতে চাননি, কিন্তু ইশতিয়াক আহমেদ, রুনিয়ার স্বামী, এক প্রকার জোর জবরদস্তি করেই তাকে এখানে এনেছেন। আজ ১৬ বছর পর বোনের বাড়িতে পা রাখলেন শামসুল কাদের। এক সময় এই বোনের বাড়িতে তিনি সারাক্ষণ পড়ে থাকতেন বোনের কাছে। রুনিয়ার নিজের কোনো ভাই নেই, আছে একটা বোন, তাই এই চাচাতো ভাইকেই নিজের ভাইয়ের মতো দেখেছেন সারা জীবন, এখনও দেখেন। রুনিয়ারও ভাই না থাকায় প্রথম সন্তান হওয়ার সময় শামসুল রুনিয়ার প্রেগন্যান্সির শেষের 4টা মাস রুনিয়ার কাছেই থেকেছেন, ওর সুবিধা অসুবিধা দেখেছেন। রুনিয়ার বোন তানিয়া দেশে থাকেন না, স্বামী সন্তান নিয়ে তিনি দেশের বাইরে থাকেন। নিজের কোনো ভাইবোন না থাকায় রুনিয়া আর তানিয়াই ছিলেন শামসুলের চোখের মণি। রুনিয়া ছোট হওয়ায় ওর প্রতি একটু বেশিই টান ছিল শামসুলের, যা নিয়ে তানিয়ার অভিযোগের শেষ ছিল না। রুনিয়া যখন সন্তান সম্ভবা, ইশতিয়াক আহমেদের তখন নতুন চাকরি। রুনিয়ার শাশুড়ির শরীর খারাপ, শ্বশুর থেকেও ছিলেন না, বাসায় একজন হেল্পেও, কিন্তু একজন পুরুষ মানুষ না থাকলে বাড়িটা কেমন জানি অন্যরকম হয়ে যায়। রুনিয়াকে ডাক্তারের কাছে আনা নেওয়া, সুবিধা অসুবিধা দেখা সবকিছু করতেন শামসুল কাদের, যার জন্য রুনিয়া আজ ও শামসুলের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার সেই আদরের ভাই এক দুর্ঘটনার কারণে আর তার বাসায় আসে না। আর সে দুর্ঘটনার কারণ রুনিয়ারই বড় ছেলে সাফওয়ান আহমেদ। রুমাইশা বাবার পাশে মাথা নিচু করে বসে আছে। লজ্জা লাগছে তার খুব। আজ কত বছর পর ফুপ্পির বাড়িতে এসেছে সে। ছোটবেলায় তো সারাক্ষণ এখানেই পড়ে থাকত রুমাইশা, ফুপ্পি ছিল তার জান। ফুপ্পির বাড়িতে হোক বা তার নিজের বাড়িতে, সারাক্ষণ ফুপ্পির সাথেই লেগে থাকত রুমাইশা। আর ফুপ্পিও রুমাইশাকে চোখে হারাত, নিজের মেয়ে না থাকায় রুমাইশার প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। শেষবার সেই কোন ছোটবেলায় এসেছিল ফুপ্পির বাড়িতে বাবা মা আর রাফসান ভাইয়ার সাথে। সেইবার সাফওয়ান আর শাফিনের সাথে দুষ্টুমি করার সময় কিভাবে জানি সাফওয়ান তাকে কামড় দিয়ে ফেলে। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে রুমাইশা, তার মনে আছে বাবা প্রচুর কাঁদছিল, আর ফুপ্পিও। মায়ের কোলের ভেতর শুয়ে মাঝে মাঝে পিট পিট করে তাকালে সে দেখতে পেত তার পরিজনদের দুঃখ ভারাক্রান্ত মুখ। সেবার সুস্থ হওয়ার পর থেকেই ফুপ্পির বাড়িতে যাওয়া একেবারের জন্য বন্ধ হয়ে গেল তার। কেউ আর ফুপ্পির বাড়ির নামও নেয় না, বাবাও যেতে চায় না। অথচ ওর খুব মন খারাপ হতো ফুপ্পির জন্য। ফুপ্পিও তারপর খুব একটা আসতো না তাদের বাসায়, হয়তো বছরে একবার, বা তাও না। আজ কতদিন পর ও ফুপ্পির বাড়িতে এসেছে। সাফওয়ান আর শাফিনের সাথেও এরপর আর দেখা হয়নি। শাফিনের সাথে ফোনে মাঝে মাঝে কথা হলেও সাফওয়ানের সাথে এরপর আর কোনো কথা হয়নি। আর এরপর সাফওয়ান নিজের পড়াশোনার জন্য সিঙ্গাপুরে চলে যাওয়ার পর ওর সাথে কোনো যোগাযোগই হয়নি। আর রুমাইশা বা ওর পরিবারের কোনো এক অজানা কারণে বাসার কেউই সাফওয়ানকে পছন্দ করে না, বিশেষ করে রুমাইশার মা, আয়েশা খানম। কারণটা এখনও ওর অজানা। রুমাইশাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে ইশতিয়াক আহমেদ রুমাইশাকে স্বাভাবিক করার জন্য বললেন, রুমি মা, তুই মাথা নিচু করে বসে আছিস কেন? এতদিন পর ফুপ্পির বাড়িতে এসেছিস, কোথায় মজা করবি, সবার সাথে কথা বলবি, তা না করে এখানেই বসে আছিস তখন থেকে। তোর ফুপ্পি রান্না ঘরে আছে, ওইখানে যা, ফুপ্পির সাথে গিয়ে গল্প কর। রুমাইশা অনুমতির জন্য শামসুল কাদেরের দিকে তাকালো, কিন্তু শামসুল রুমাইশার দিকে তাকিয়ে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বললেন, থাক, এখন যেতে হবে না। তারপর ইশতিয়াক আহমেদকে বললেন, দুলাভাই, আমরা এখনই উঠব, আপাকে বলেন কোনো আয়োজন না করতে, বসতে গেলে তখন সন্ধ্যা হয়ে যাবে। শামসুলের কথায় ইশতিয়াক আহমেদ আহত দৃষ্টিতে তাকালেন। যে শামসুল তার অতি আদুরে বোনের জন্য সারাক্ষণে বাড়িতেই পড়ে থাকত, সে এখন সেই বাড়িতে 10 মিনিটও বসতে চাইছে না। শামসুল তার শ্যালক কম, বন্ধু বেশি। রুনিয়ার সাথে তার বিয়ের পর শ্বশুর বাড়িতে যখন তিনি যেতেন তখন শামসুলের সাথেই সারাক্ষণ ঘুরে বেড়াতেন তিনি। বয়সে শামসুল তার থেকে কিছুটা ছোট হলেও বন্ধুর মতো ছিল তার। তার বড় ছেলে সাফওয়ান গর্ভে থাকাকালীন রুনিয়ার জন্য রাতদিন এক করে ফেলেত শামসুল কাদের। বিপদে আপদে সবসময় বন্ধুর মতো পাশে থেকে সে বিপদ মোকাবিলায় ইশতিয়াকের সাথে ছায়ার মতো ছিল শামসুল। আর ইশতিয়াক ও শামসুলের জন্য এমনটাই করত। কিন্তু এক দুর্ঘটনাই সব শেষ করে দিল। হাসি খুশি দুটো পরিবার কেমন জানি নিস্তেজ হয়ে গেল চরম সত্যটা জানার পর। কিছুক্ষণ থম মেরে বসে থেকে বললেন, ঠিক আছে তোরা বস,
আমি তোর আপাকে পাঠাচ্ছি। ইশতিয়াক উঠে বাইরে যেতেই 1 মিনিটের মাথায় রুনিয়া এসে উপস্থিত হলেন লিভিং রুমে। এসে শামসুলকে ধমকের সুরে বললেন, কি রে শামসুল, এতদিন পর আসলি, এসেই যাব করছিস কেন? মেয়েটাকে নিয়ে এসেছিস, দুদণ্ড বসতে দে অন্তত। নাস্তা প্রায় রেডি হয়ে গেছে আমার, নাস্তা করে তারপর যাবি। এরপর রুনিয়ার দিকে তাকিয়ে বললেন, রুমি মা, তুই আমার সাথে আয়, এখানে বসে থাকতে হবে না। রুমাইশা একবার শামসুলের দিকে তাকালো, শামসুল মাথা নেড়ে সম্মতি দিলেন। বোনের ওপর তিনি আর কথা বলতে পারলেন না। লিভিং রুম থেকে বের হয়ে রুমাইশা শাফিনকে দেখতে পেল, সদর দরজা দিয়ে কেবল ভেতরে ঢুকছে। শাফিন তখন কলেজ থেকে ফিরেছে মাত্র। রুমাইশাকে দেখে শাফিন ছুটতে এসে রুমাইশার 2 হাত আঁকড়ে ধরল নিজের 2 হাতে। চোখ মুখ ওর আনন্দে ঝিলিক দিচ্ছে, মুখে হাসি ধরছে না, উৎফুল্লতার সাথে ও বলে উঠল, পু, তুমি আমাদের বাসায় এসেছ, কতদিন পর? পাশ থেকে রুনিয়া বলে উঠলেন, হ্যাঁ, ম্যাডামরা এসেছেন, এখনই আবার চলেও যাবেন। কথাটা শোনা মাত্রই শাফিনের চেহারা ঠিক যেভাবে দপ করে জ্বলে উঠেছিল, ঠিক সেভাবেই নিভে গেল। বেজার মুখে বলল, কেন আপু, আজ চলে যেও না, থেকে যাও প্লিজ। কাল যেও না হয়, তুমি জানো, বাসায় কারো সাথে যে দুটো কথা বলবো তা কারো কোনো সময় নেই আমার জন্য। বাবা সারাদিন থাকেন অফিসে, আম্মাজান সারাক্ষণ থাকেন রান্নাঘরে, আর সাফওয়ান ভাইয়ার কথা তো বাদই দিলাম। সে বাড়িতে থাকা আর না থাকা সমান। আমি এই বাড়িতে যে কি বিপদে আছি, তুমি জানো না আপু। শাফিনের কথা শুনে রুনিয়া মুচকি হেসে রান্নাঘরের দিকে এগোলেন, আর রুমাইশাকে বললেন, তুই এদিকে আয় আমার সাথে, ও কথা শুরু করলে আর শেষ হবে না। তারপর শাফিনের উদ্দেশ্যে বললেন, আর শাফিন, তুই গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা রেডি করছি আমি। শাফিন বাধ্য ছেলের মতো কোনো বাক্য ব্যয় না করে রুমাইশার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হেসে নিজের রুমে চলে গেল। রুমাইশা গেল ফুপ্পির পেছনে পেছনে। রান্নাঘরে গিয়েই ফুপ্পিকে পেছনে থেকে জড়িয়ে ধরল রুমাইশা, তারপর খুব আদরে কণ্ঠে বলল, তোমাকে খুব মিস করি ফুপ্পি, জানো, তুমি এখন আর আমাদের বাসায় যাও না আগের মতো। কত মজা হতো তুমি গেলে। আজ আমায় পাটিসাপটা বানিয়ে খাওয়াও, তোমার হাতের পাটিসাপটা অনেক মজা। রুনিয়া রুমাইশার এমন কাণ্ডকারখানায় হেসে দিলেন, বলে উঠলেন, দেখো, মেয়ের কাণ্ড দেখো, এত বড় হয়েছে তাও তার বাচ্চামি গেল না। ছাড় এখন, দিব বানিয়ে। তোর বাপ তো বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে আমার ছেলে এসে আবার তোকে কামড়ে আধমরা করে ফেলবে। আমার ছেলে কি এখনও ছোট আছে? রুমাইশার এবার সাফওয়ানের কথা মনে পড়ল, রুনিয়াকে জিজ্ঞেস করল, আসলেই তো, সাফওয়ান ভাইয়াকে তো কোথাও দেখলাম না, ভাইয়া কোথায়? প্রত্যুত্তরে রুনিয়া চুপ করে রইল। রুনিয়াকে চুপ থাকতে দেখে রুমাইশা আবারও জিজ্ঞেস করল, আচ্ছা ফুপ্পি, সাফওয়ান ভাইয়া আমাকে কামড়ে দিয়েছিল তো কি হয়েছিল? আমি এত অসুস্থ ছিলাম কেন? আমার মনে নেই স্পষ্ট। মা বা বাবাকে জিজ্ঞেস করলেও কিছু বলতে চায় না, রাফসান ভাইয়াও না। আমাকে তো ছোটবেলায় রাফসান ভাইয়া ও কত কামড়ে দিয়েছে, কই তখন তো আমার কিছু হয়নি, কেউ কিছু বলেও নি ভাইয়াকে। তাহলে সাফওয়ান ভাইয়া কামড়ে দিলে সবাই এরকম করল কেন? রুনিয়ার চোখের কোণ চিকচিক করে উঠল, কি যেন বলতে গিয়েও গলা আটকে গেল তার। কণ্ঠ কেমন যেন ভারী হয়ে আসছে। নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে রুনিয়া পাশে থাকা নাস্তার ট্রেটা দেখিয়ে বলল, এইটা নিয়ে লিভিং রুমে যা, আমি আসছি। রুমাইশা বুঝল তার কথায় ফুপ্পির মন খারাপ হয়েছে, কিন্তু কেন হয়েছে তা বুঝল না রুমাইশা। অগত্যা ট্রেটা হাতে নিয়ে লিভিং রুমের দিকে এগোল। কিন্তু লিভিং রুমে ঢোকার আগ মুহূর্তে ও এমন কিছু কথা ওর কানে এলো যা ও ভাবতেই পারেনি। ফুপ্পা থেমে থেমে বলছেন, দেখ শামসুল, ছেলে আমার আজও অপরাধ বোধে ভোগে। ওই ঘটনার পর থেকে ও নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছে। দেশে আসার পর থেকে ও চিলেকোঠার রুমে থাকে, নিচেও আসে না। ওর মা ওর 3 বেলার খাবার দিয়ে আসে, কিন্তু ওর মাও ওকে চোখের দেখা দেখেনি কতকাল তার হিসাব নেই। রুনিয়ার সামনেও আসে না ও। ওই ঘটনায় আমরা যতটা না অবাক হয়েছি তার থেকে বেশি অবাক হয়েছে সাফওয়ান। ও পুরো ভেঙে পড়েছিল, নিজেকেও অভিশাপ মনে করত, হয়তো এখনো করে। আমার ছেলের জীবনটা শেষ করে দিল ওই লোকটা, আমি ঘৃণা করি ওকে। বলতে বলতেই হু হু করে কাঁদতে শুরু করলেন ইশতিয়াক আহমেদ। শামসুল ইশতিয়াককে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়লেন, অনুতপ্ত হয়ে বললেন, দুলাভাই, ভেঙে পড়বেন না, আমি বুঝতে পেরেছি, আমারও উচিত হয়নি আপনাদের এইরকম একটা সময় এইভাবে ছেড়ে চলে যাওয়া, কিন্তু কি করব বলুন, আমার মেয়ের ওই অবস্থা দেখার পর আমি আর কিছু ভাবতে পারিনি। রুমাইশা এসব শুনছে আর মনে মনে ভাবছে,
কি চলছে এখানে? সাফওয়ান ভাইয়া কারোর সাথে কথা বলেন না কেন? এই জন্যই কি সাফিন বলছিল যে ভাইয়া থাকা আর না থাকা সমান? আর ফুপ্পা কার কথা বলছেন? কাকে ঘৃণা করেন উনি? এই সব প্রশ্ন রুমাইশার মাথায় ঘুরপাক খেতে লাগল। আরও গল্প পড়তে আমাদের গ্রুপে জয়েন করুন। এমন সময় রুনিয়া পেছনে থেকে বলে উঠলেন, কি রে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যা। রুমাইশা থতমত খেয়ে বলল, হ্যাঁ ফুপ্পি, যাচ্ছি। ভেতরে ঢুকে রুমাইশাটি টেবিলের ওপর নাস্তার ট্রেটা রাখল। রুনিয়া এসে বসলেন ইশতিয়াকের পাশে, আর রুমাইশা গিয়ে বসল ওর বাবার পাশে। কি খবর ওদিকের? ভাবি কেমন আছে? রুনিয়া ট্রে থেকে খাবারের প্লেট শামসুলের দিকে বাড়িয়ে দিতে দিতে জিজ্ঞেস করল। শামসুল প্লেট নিতে নিতে বললেন, খবর সব ভালো, তোর ভাবিও ভালো আছে, আলহামদুলিল্লাহ। রুমির সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে সামনের মাসে, তাই মেস দেখতে এসেছি। রুমও বুকিং দিয়ে এসেছি। ফার্স্ট ইয়ারের পরীক্ষার সময়ে বাড়ি থেকেই যেত, কিন্তু পরীক্ষা দিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যেত অনেক। আর ক্লান্তির কারণে পড়তেও পারত না, তাই ভাবছি পরীক্ষার এই 1-2 মাস মেসেই থাকুক। রুনিয়া গর্জে উঠে বললেন, সে কি, আমরা এখানে থাকতে রুমি মেসে থাকবে কেন? ওর কি মেসের খাবার খাওয়ার অভ্যাস আছে? ও তো পরদিনই অসুস্থ হয়ে যাবে। শামসুল বোনের এহেন রূপ দেখে চুপসে গেল, বলল, না, ওকে যেখানে রাখবো সেখানে রান্না করে খেতে হয়। মেসের খাবার খেতে পারবে না তা তো জানি, তাই এই ব্যবস্থা। রুনিয়া ভ্রু কুঁচকে বললেন, মানে কি? ওর পরীক্ষা, আর ও পরীক্ষার পড়া না পড়ে রান্না বান্না করবে? তুই কি পাগল হয়ে গেছিস শামসুল? শামসুল কাদের বললেন, এছাড়া আর কোনো উপায় নেই। বাড়ি থেকে যাওয়া আসা করতে গেলে অনেক সমস্যা হয়, আর আমারও সময় হয়ে ওঠে না ওকে নিতে আসার। রাফসান বাড়িতে থাকলে না হয় ওকে বলতাম, কিন্তু ওরও ভার্সিটিতে এক্সাম চলছে। রুনিয়া বললেন, রুমির যে কয়দিন পরীক্ষা আছে ও আমার এখানেই থাকবে। এর বাইরে আমি কোনো কথা শুনতে চাই না। এত বছর পরে মেয়েটা এসেছে, ওকে আমি কিছু দিন আমার কাছে রাখব, আর এইটাই ভালো সুযোগ। শামসুল ইতস্তত করে বললেন, কিন্তু আপা। রুনিয়া শামসুলকে কথা শেষ করতে দিলেন না, তার আগেই বলে উঠলেন, কোনো কিন্তু ফিন্তু না। আর তুই যেটার ভয় পাচ্ছিস সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার ছেলে আমার সামনেই আসে না, আর কোথায় রুমি? তুই নিশ্চিন্তে থাকতে পারিস। শামসুল বললেন, ঠিক আছে, আমি পরীক্ষার 2 দিন আগে ওকে এইখানে দিয়ে যাব, তাহলে মেসের বুকিংয়ের টাকা ফেরত নিয়ে আসি। রুনিয়া জিজ্ঞেস করলেন, রুমাইশা কে? পরীক্ষা কবে থেকে? প্রত্যুত্তরে রুমাইশা বলল, 2 তারিখ থেকে ফুপ্পি। 2 তারিখ? তাহলে তো আর 9 দিন আছে। রুনিয়া শামসুলকে বললেন, কোনো দরকার নেই রুমির এখন বাড়িতে যাওয়ার, আর তো 9 দিন আছে। এই কয়দিন ও নিজেকে এখানে কমফোর্টেবল করে নিক। তুই কাল ওর বই খাতা আর কিছু জামা কাপড় এনে দিয়ে যাস। শামসুল রুনিয়ার কথার বিরোধিতা করে বললেন, না আপা, তা হয় না। আর রুমির মাও এ ব্যাপারে জানে না, ও রাগ করবে ভীষণ। আর রুমি এত আগে থেকে এখানে কি করবে? কমফোর্টেবল 2 দিনের ভেতরেই হয়ে যাবে ও, তুই চিন্তা করিস না। কিন্তু রুনিয়া মানতে নারাজ, বললেন, আমি ফোন করছি আয়েশাকে, করে বলে দিচ্ছি যে রুমি আমাদের বাড়িতেই থাকছে। আমি যতটুকু পারি বুঝিয়ে বলবো, আর বাকিটুকু তুই বাড়ি গিয়ে বুঝাস। শামসুল তবুও দোনমনো করতে লাগলেন। এমন সময় সাফিন এলো, রুমির পাশে বসতে বসতেও বলল, এত শোরগোল হচ্ছে কোন বিষয়ে? রুনিয়া সাফিনকে বললেন পুরো ঘটনা। সাফিনের মুখ আনন্দে ঝিলিকি দিয়ে উঠল। ও রুমাইশার পাশ থেকে উঠে শামসুলের পাশে গিয়ে বসল। এবার বসে শামসুলের হাত ধরে বলল, মামা, রাজি হয়ে যাও না প্লিজ। মামিকে রাজি করার দায়িত্ব আমার আর মায়ের, আর তুমি রাজি হলে মামিও রাজি। রাজি হয়ে যাও মামা, প্লিজ। এবার ইশতিয়াক আহমেদ ও এই কাজে অংশ নিলেন। 3 জনে মিলেই শামসুলকে রাজি হওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন। এমন সময় শামসুল বললেন, আচ্ছা রুমি যা বলবে তাই হবে। রুমি মা, তুই কি চাস বল? তুই থাকতে চাইলে থাকবি, যেতে চাইলে যাবি, তোর কথাই শেষ কথা। সবাই রুমির দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। সবার অগোচরে সাফিন রুমিকে চোখ টিপ মেরে ইশারা করল থেকে যাওয়ার জন্য। রুমি মুখে কিছু বলল না, উঠে গিয়ে ফুপ্পির পাশে বসে পড়ল। সবার মুখে ঝরঝরে হাসি ফুটে উঠল। সাফিন 2 হাত মুষ্টিবদ্ধ করে উপরে উঠিয়ে আবার নিচে নামিয়ে নিঃশব্দে বলল, ইয়েস সস।
শামসুল কাদের বললেন, ঠিক আছে, মেয়ে যখন বলে এখন আর কি করা, আমি কাল ওর জিনিসপত্র দিয়ে যাব, এখন আমি উঠি। এখানে থাকিস মা? আর রুনিয়াকে বললেন, আমার মেয়েকে দেখে রাখিস, ওকে কিন্তু তোর ভরসাতেই রেখে যাচ্ছি। রুনিয়া শামসুলকে আশ্বস্ত করে বলেন, তুই কোনো চিন্তা করিস না, তোর মেয়ে আমার কাছে সেফ এন্ড সাউন্ড থাকবে, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। শামসুল কাদের মেয়ের দিকে আর একবার তাকিয়ে গেটের দিকে এগোলেন বাড়িতে ফেরার জন্য। ৩ দোতলায় সাফওয়ানের রুমটা অনেক দিন ধরেই খালি পড়ে আছে। সাফওয়ান এখন চিলেকোঠার রুমে থাকে, তাই দোতলার খালি রুমটাই রুমাইশাকে গুছিয়ে দিল রুনিয়া। দেয়ালের পাশ ঘেঁষে ঘুমানোর জন্য একটা বেড, আর তার সাথের দেয়ালের পাশ ঘেঁষে একটা টেবিল, চেয়ার। বিছানার শেষ প্রান্তে একটা ড্রেসিং টেবিল আর পড়ার টেবিলের পাশে একটা ছোট আলমিরা, আপাতত এটুকুই। রুমে রুমাইশার জন্য পড়ার সুন্দর একটা পরিবেশ করে দিল রুনিয়া। রুমাইশার ডান পাশের রুমটা শাফিনের। রুনিয়া রুমাইশাকে অভয় দিয়ে বললেন, শাফিন অনেক রাত জেগে পড়ে, কিছু মাস পরেই ওর ইন্টারমিডিয়েট ফাইনাল এক্সাম, তোর ভয় করবে না। আর ভয় পেলে আমাকে বা শাফিনকে ডাকিস, আমি নিচেই আছি, দরকার হলে ফোন দিস। আর শাফিনকে আমি বলে দিচ্ছি, তুই যতক্ষণ জেগে থাকবি ততক্ষণ যেন শাফিনও জেগে থাকে। রুমাইশা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ফুপ্পি, আমার ভয় করবে না, আর করলেও তোমাকে জানাবো। আর এটা ওয়াশরুম আছে তো, আমার সমস্যা হবে না। রুমাইশাকে ঘুমাতে বলে রুনিয়া চলে গেলেন নিচে, নিজের রুমে। সারাদিন অনেক ধকল গেছে রুমাইশার ওপর দিয়ে, তাছাড়া বই খাতাও তো কিছুই নেই, তাই উপায় না পেয়ে রুমাইশা ঘুমানোরই সিদ্ধান্ত নিল। শাফিনের ফোন এলো এমন সময়। ফোনের ওপাশ থেকে শাফিন বলল, ভয় পেলে আমাকে কল দিও আপু। রুমাইশা বলল, সমস্যা নেই শাফিন, আমি ভয় পাবো না, আমি এখনই ঘুমিয়ে যাব ভাবছি, তাই ভয় পাওয়ার আর কোনো অবকাশ থাকবে না। ঠিক আছে আপু, তুমি তাহলে ঘুমাও, আমি আর কিছুক্ষণ পরে তারপর ঘুমাবো। আচ্ছা বলে ফোন রেখে দিল রুমাইশা। তারপর বিছানা ঠিক করে শুয়ে পড়ল। সারাদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে করতে একসময় ঘুমিয়েও গেল। হঠাৎ ভারী কিছু মাটিতে পড়ার শব্দে ঘুম ভেঙে গেল রুমাইশার। ঘুটঘুটে অন্ধকার। রুমাইশা উঠে ঘড়ি দেখল, ৩টা বাজে। এই সময়ে কিসের শব্দ হলো, আর রুমের ভেতর এত অন্ধকার কেন? ঘুমানোর সময়ে তো রুমে আবছা আলো ছিল। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর রুমাইশা অন্ধকারের কারণ বুঝতে পারল। বাড়ির পেছনে সাইডে রুমাইশার রুমের জানালার কাছে একটা বাল্ব জ্বলছিল, কিন্তু এখন আর সেটা জ্বলছে না। তাহলে কি ফুপ্পি বন্ধ করে দিল? কিন্তু ফুপ্পি তো নিচতলায়, বাল্বের সুইচ তো রুমাইশার দরজার পাশে, ফুপ্পি তো এত রাতে লাইট বন্ধ করার জন্য আসবে না। আর আজ বাইরেও বেশ অন্ধকার, চাঁদ ওঠেনি, তার ওপর পেছনে ঘন জঙ্গল। তাহলে কি শাফিন বন্ধ করল? শাফিনকে কি ফোন দিয়ে জিজ্ঞেস করবে? কিন্তু এত রাতে একজনকে ফোন করে লাইট বন্ধ করেছে কেন, জিজ্ঞেস করাটা রুমাইশার কাছে খুব আজগুবি ঠেকল। তাই ভাবল সকালে জিজ্ঞেস করবে। লাইট মানুষ বন্ধ করতেই পারে, তাই আর ৭-৫ না ভেবে আবার শুয়ে পড়ল। ভোরবেলা নামাজের পর রুমাইশা শাফিনের রুমের সামনে গেল। একটু খোলা বাতাসে যেতে হবে ওর, ছাদের দিকে গেলে মন্দ হয় না। চিলেকোঠায় সাফওয়ান থাকে, ওর সাথে তো এখনো দেখা হয়নি একবারও। ফুপ্পা বলছিল ভাইয়া নাকি এখনো অপরাধবোধে ভুগছে, কিন্তু ও তো এসব মনেই রাখেনি। ভাইয়া তো কামড়েই দিছিল, তাতে কি এমন হয়েছিল যে এইরকম মুখ দেখাদেখি বন্ধ হলো? তখন তো ওরা সবাই ছোট ছিল, এরকম কামড়াকামড়ি, মারামারি হওয়া তো স্বাভাবিক। শাফিন দরজার ছিটকিনি দেয়নি। একবার ভাবল শাফিনের রুমে যাবে, কিন্তু পরক্ষণেই ভাবল, যতই শাফিন তার থেকে ২ বছরের ছোট হোক না কেন, ও তো এখন বড় হয়ে গেছে, হুট করে এখন আর ওর রুমে ঢোকা যাবে না। রুমে ফিরে আসলো রুমাইশা, এসে শাফিনের ফোনে কল দিল। শাফিন ঘুমের ঘোরে কে কল দিয়েছে না দেখেই ফোন ধরে রাগী রাগী কণ্ঠে বলল, কে রে, এত সকাল সকাল কল দিয়ে আমার ঘুমের ১৩টা বাজালি? কি বলবি তাড়াতাড়ি বল। শাফিনের এমন কথাবার্তা শুনে রুমাইশার আক্কেল গুরুম। রুমাইশা ভ্রুকুটি করে বলল, এমনিতে তো খুব ভদ্র সাজিস, তোর ভদ্রতার নমুনা তো পেয়ে গেলাম। রুমাইশার গলা শুনে শাফিন তোড়াক করে শোয়া থেকে উঠে বসল। আমতা আমতা করে বলল, সরি সরি আপু, আসলে আমার বন্ধু অয়ন এরকম সকাল সকাল ফোন দিয়ে ডিস্টার্ব করে, আমি ভেবেছিও হবে, তাই এরকম বলেছি। তুমি কিছু মনে করো না আপু। তারপর অসহায় কণ্ঠে আবার বলল, আর মাকে যেন বলো না, তোমার সাথে এইভাবে কথা বলেছি শুনলে মা আমাকে আর আস্ত রাখবে না।
সাফিনের কথা শুনে রুমাইশা হেসে দিল, বলল, ঠিক আছে, বলবো না, এখন তুই আমার সাথে ছাদে চল। ছাদে যাওয়ার কথা শুনে সাফিন আঁতকে উঠল, বলল, ওরে বাবা, বাঘের খাঁচায় যেতে বলছো তুমি আমাকে? নিজে তো মরবে, সাথে আমাকেও মারবে। তুমি তো জানোই ভাইয়া কেমন। ছাদে মা ছাড়া আর কোনো জনমানবের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ভাইয়া দেখলে আকাশে তুলে একটা আছাড় মারবে। কেন? ও আছাড় মারবে কেন? ছাদ কি ওর একার? আর আমরা তো আর ওর রুমে যাচ্ছি না, যাচ্ছি ছাদে। আর কতক্ষণই বা থাকব? 10 মিনিট না হয় সর্বোচ্চ, তারপর তো চলেই আসব। কিন্তু রুমাইশার এত কথা সাফিনের মন গলাতে পারল না। ও বলল, না আপু, আমি যাব না। ভাইয়া যখন থাকবে না তখন যেও ছাদে, আমিও তখন তোমার সাথে যাব। ও নাকি বের হয় না রুম থেকে, তা কোথায় যাবে? আর কখন যাবে সেটাও বা বুঝবো কি করে? এই তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমার রুমে আয়, ফোনে বক বক করতে ভালো লাগছে না। সাফিন ও পাশ থেকে বলল, যথা আজ্ঞা মহারানী, আমি 5 মিনিটের ভেতর আপনার রুমে চলে আসছি। রুমাইশা আচ্ছা বলে ফোন রেখে দিল। মিনিট 7 পর সাফিন এলো রুমাইশার ঘরে। রুমাইশা একটা বালিশ কোলের ওপর নিয়ে দেয়ালে হেলান দিয়ে বাবু দিয়ে বসে আছে। সাফিন এসে রুমাইশার সামনে বাম পাশ ঘেঁষে বসল। কাল রাতে কি তুই বাইরের লাইট অফ করেছিলি? জানালার দিকে ইশারা করে জিজ্ঞেস করল রুমাইশা। কই না তো, আমি লাইট অফ করিনি। এই লাইট মাঝে মাঝে আমিও দেখি শেষ রাতের দিকে অফ থাকে। আম্মুকে জিজ্ঞেস করেছিলাম আম্মু করে কিনা, বলল যে করে না। তবে আম্মু বলছিল সাফওয়ান ভাইয়া করতে পারে। সাফওয়ানের কথা উঠতেই রুমাইশা বলল, ও হ্যাঁ, বল এইবার, সাফওয়ান ভাইয়া কোথায় যায়, আর কখন যায়? আর বাড়িতে কি হচ্ছে সেগুলোও বল। ফুপ্পি ফুপ্পা, আব্বু সবার কথা বার্তা আমার কাছে মোটেও সুবিধা লাগছে না। তখন ফুপ্পাকে বলেতে শুনেছিলাম যে ও ঘর থেকে বের হয় না সেই কামড়ে দেওয়ার ঘটনার পর থেকে, ফুপ্পি ছাড়া কারো সামনে যায় না। তাহলে? উত্তরে সাফিন বলল, আমিও জানি না আপু, ভাইয়াকে আমিও ভালোভাবে দেখিনি গতকাল তার ঠিক নেই। আম্মু তো আমাকে সাফ সাফ মানা করে দিয়েছে ছাদে যেতে, আর একবার গেছিলাম মানা করা সত্ত্বেও, ভাইয়া সেই আকারে ধমক দিয়েছিল, আর পরে আম্মু কেলানি দিয়েছিল, তাই তারপর থেকে আর যাই না, ভাইয়া বাসায় না থাকলে যাই। কিন্তু সাফওয়ান ভাইয়া যায় কোথায়? ওহ, তুমি তো জানোই না, ভাইয়া তো কলেজের বোটানি বিভাগের লেকচারার। কিন্তু ভাইয়া বাসায় বসে অনলাইনেই ক্লাস নেয়। ভাইয়া কলেজে গিয়ে ক্লাস নেয় না, খুব প্রয়োজন হলে তখন ভাইয়া কলেজে যায়, সানগ্লাস চোখে দিয়ে, মুখে মাস্ক পরে, হাতে গ্লাভস পরে। এরপর ভাব নিয়ে সাফিন বলল, তাতেই আমার ভাইয়ের ওপর মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে, চেহারা না দেখেও, আর চেহারা দেখলে তো অজ্ঞান হয়ে পড়ত। জানোই তো আনম্যারিড টিচার থাকলে মেয়েরা কি করে। রুমাইশা বিরক্ত হয়ে বলল, আজাইরা কথা বাদ দে, কাজের কথা বল। ভাইয়া তো শুনেছি সিঙ্গাপুরের নাসে পড়তো, তা এখানে এলো কেন? ওখানেই তো জবরদস্ত একটা জব পেয়ে যেত। সাফিন বলল, আমিও তো জানতাম তাই, ভাইয়াকে তো ওরা টিচার হিসেবে নিতে চেয়েছিল, রিসার্চারও হয়ে গেছিল ভাইয়া, কিন্তু কি একটা ঝামেলা হওয়ার পর ওরা নাকি ভাইয়াকে নেবে না বলেছে, ইভেন ভাইয়ার নামে কি একটা কমপ্লেইনও করেছে, যার কারণে অন্য কোনো ইউনিভার্সিটি থেকেও ভাইয়াকে নেয়নি। তাই আম্মু বলল দেশে চলে আসতে। দেশে এসেও ভাইয়াকে অনেক ভার্সিটি থেকে নিতে চেয়েছিল, কিন্তু ভাইয়ার শর্তে তারা কেউ রাজি নয়। তাই আম্মু বলল কলেজে অ্যাপ্লাই করতে আর কথা বলে দেখতে, ভাইয়া কথা বলেছিল। ভাইয়ার মতো ব্রিলিয়ান্টকে ওরা হাতছাড়া করতে চায়নি, তাই ভাইয়ার শর্তে ওরা রাজি হলো আর ভাইয়াকে নিয়ে নিল। আর তাছাড়া ভাইয়া অনলাইনে অ্যাব্রোডের অনেক স্টুডেন্টদেরকে প্রাইভেটলি স্টাডি করায়। প্লাস ওর রিসার্চ ল্যাবও আছে, তবে কোথায় আছে সেটা বলতে পারি না। রুমাইশা বলল, সাফওয়ান কলেজে জব নিল আর তোরা আমাদের কাউকে বললি না? তোমরাই তো কথা বল না। আম্মু তো ভাইয়া জবে ঢোকার পর তোমার আব্বুর কাছে ফোন দিছিল, গত অক্টোবরে, তোমার আব্বু ফোনই তোলেনি, তাই আম্মুও আর পরে রাগের কারণে কিছু বলেনি। রুমাইশা বলল, আমি কলেজে থেকেও জানি না যে আমারই ফুফাতো ভাই নাকি এইখানে জব করে। সাফিন বেড থেকে নামতে নামতে বলল, সারাক্ষণ তো রুমেই থাকে, কলেজে গেলে না হয় জানতে পারতে। আর তুমি তো অন্য ডিপার্টমেন্টে, তাই জানার কথাও না। সাফিনকে নামতে দেখে রুমাইশা ওর হাত খপ করে ধরে বলল, তুই কোথায় যাচ্ছিস? আমার কথা এখনো শেষ হয়নি। সাফিন ধরা পড়ে গিয়ে আবার ওর আগের জায়গায় এসে বসে পড়ল, তারপর বলল, হ্যাঁ বল, আর কি প্রশ্ন আছে তোমার? ভাইয়া কারো সামনে আসে না কেন?
আর এমনে ঢেকে ঢুকেই বা যায় কেন? তোর সামনেও আসে না, এটা কোনো কথা? বাইরের মানুষের সামনে না হয় নাই গেল, কিন্তু তুই তুই তো ওর ভাই, তোর সামনে আসে না কেন? আফিন এক হাত হাঁটুর ওপর ভর দিয়ে মুখে ঠেকিয়ে বলল, সেটা আমিও জানি না, মায়ের কাছে বাবার কাছে কতদিন জিজ্ঞেস করলাম, কিন্তু আমাকে কেউ কিছু বললি না। আর ভাইয়ার সাথে তো দেখাই হয় না, আমি আসলে এদের কেউ না, আমাকে এরা অনাথাশ্রম থেকে এনেছে। রুমাইশা সিরিয়াস মুখ করে বলল, আমারও তাই মনে হয়। আচ্ছা, তুই এখন যেতে পারিস, তোকে আর লাগবে না। হ্যাঁ, কাজের বেলায় কাজই, কাজ ফুরালে পাজি, বলে সাফিন খাট থেকে নেমে হন হন করে বাইরে চলে গেল। বিকেলের দিকে রুমাইশা আর সাফিন বেরোলো জঙ্গলের ভেতর ঘুরতে। দুপুরের একটু আগে এসে শামসুল কাদের রুমাইশার বই খাতা, কিছু জামা কাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিস এনে দিয়ে গেছে। সেগুলো গোছগাছ করে গোসল সেরে খেয়ে একটু বিশ্রাম নিয়ে ওরা ভাবল জঙ্গলটা একটু ঘুরে আসা যাক। রুমাইশার মনে পড়ল ছোটবেলায় রুমাইশারা যখন আসতো ওরা তিনজন মিলে জঙ্গলে ঘুরতে যেত, রুমাইশা, রাফসান আর সাফওয়ান। সাফিন তখন অনেক ছোট, তাই ওকে আর নেওয়া হতো না। তিনজনে মিলে জঙ্গলের কিছুটা গভীরে যেত, সেখানে একটা ডোবা আছে, তার পানি অনেক স্বচ্ছ। ওই ডোবায় লাল শাপলা ফুটত। রুমাইশা শুধু ফুল নিতে চাইত। শাপলার গোড়ায় অনেক সময় সাপ পেঁচিয়ে থাকে, তাই রাফসানের খুব ভয় লাগত ফুল তুলতে। কিন্তু সাফওয়ান ছিল অনেক সাহসী, আর সবথেকে বয়সে বড় হওয়ায় ওর ওপরেই ছিল আবদার পূরণের ভার। সাফিন আর রুমাইশা হাঁটতে হাঁটতে সেই ডোবার কাছে এসে পৌঁছালো। জঙ্গলটা যেন আগের আরও বেশি ঘন হয়েছে, চারদিক লতাপাতা আর ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ দিয়ে পরিপূর্ণ। ডোবার চারপাশে নানা রকম জংলি ফুল ফুটে আছে। সাফিন জিজ্ঞেস করল আর সামনে এগোবে কিনা। রুমাইশা এগোতে চাইল আর একটু, বলল, চল আর একটু যাই, কতদিন পর এই জঙ্গলে এসেছি, আবার কতদিন পর আসবো তার ঠিক নেই। সাফিন ও সম্মতি জানালো। কিছুদূর এগোনোর পর ওরা কিছুটা ফাঁকা জায়গা দেখতে পেল। এইখানে লতাপাতার পরিমাণ অন্য জায়গার তুলনায় অনেক কম, ঘাসও উঠে উঠে গেছে অনেক জায়গা থেকে, মনে হচ্ছে এইখানে নিয়মিত কেউ আসে বা থাকে। ব্যাপারটা ওদের দুজনের কাছেই খুব অদ্ভুত ঠেকল। তাছাড়া আশপাশটাও কেমন যেন গা ছমছমে, খুব নির্জন। হঠাৎ করেই এক ঝটকা শীতল বাতাস বয়ে গেল ওদের ওপর দিয়ে, সাফিনের গায়ের পশম দাঁড়িয়ে গেল যেন। সাফিন রুমাইশার দিকে ফিরে বলল, বাসায় ফিরে চলো আপু, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এই জায়গাটা তেমন সুবিধার ঠেকেছে না। রুমাইশা ও সম্মতি জানায় বাড়ি ফেরার জন্য পা বাড়ালো, তখনই রুমাইশার চোখ গেল তাদের ডান দিকে প্রায় 20 থেকে 30 হাত দূরে। রুমাইশার চোখ দুটা বড় বড় হয়ে গেল, যেন হাঁটতে ভুলে গেছে ও। রুমাইশাকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে সাফিন ও রুমাইশার দৃষ্টি অনুসরণ করে ডান দিকে তাকালো, তাকিয়েই সাফিনের পিলে চমকে উঠল। সাফিন তাড়াতাড়ি করে রুমাইশার হাত ধরল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আপু, আমরা হয়তো অনেক বড় বিপদে পড়ে গেছি, এখনই এখান থেকে চলো, নইলে আজ হয়তো আর বেঁচে ফিরব না। তখনই ঝোপের মধ্যে কিসের একটা আওয়াজ হলো, সাথে সাথে উল্টো দিক ফিরে হাত ধরা অবস্থায় বাড়ির দিকে ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে ছুট লাগালো দুজন। ভুলেও পেছনে তাকানোর সাহস করল না। ডোবা পার হয়েও ছোটা থামালো না ওরা। ছুটতে ছুটতে সামনে যেতে যেতে যখন ওরা বাড়ির নাগালে এসে গেল তখনই ছোটা থামালো দুজনে। রুমাইশা হাঁপাতে হাঁপাতে বসে পড়ল ঘাসের ওপর। সাফিন ও বসল পাশে, দুজনেই হাঁপাচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, ভয়ে নীল হয়ে গেছে রুমাইশা। ভয়ে ভয়ে আবার একবার তাকালো তাদের ফিরে আসার রাস্তার দিকে। ছোটার সময় মনে হচ্ছিল কে যেন ওদের পিছু নিয়েছে, একদমই যেন পেছনে, হাত বাড়ালেই উঠে পারবে। কিছুক্ষণ বসে থেকে নিজেদের স্বাভাবিক করে নিয়ে দুজনে বাড়ির দিকে এগুলো, কিন্তু দুজনের কেউ টের পেল না যে ছাদের চিলেকোঠার রুম থেকে কেউ একজন ঈগলের মতো তীক্ষ্ণ চোখে তাদেরকে দেখছে। 6 রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করার পর সাফিনের ডাক পড়ল ছাদে। রুনিয়া সাফওয়ানকে খাবার দিতে যাওয়ার সময়ে সাফওয়ান বলে দিয়েছে সাফিন যেন এক্ষুনি ওর সাথে দেখা করে। রুনিয়া নিচে এসে সাফিনকে এই কথা বলতেই সাফিনের মুখখানা ফ্যাকাশে হয়ে যায়। আমতা আমতা করে রুনিয়াকে জিজ্ঞেস করে, আমাকে কেন ডেকেছে মা? আমাকে তো ভাইয়া ডাকে না, আমি কি কিছু করেছি? রুনিয়া বললেন, আমি কিভাবে বলবো ও তোকে কেন ডেকেছে? তোকে যেতে বলেছে, দ্রুত যা। সাফিন আর বাক্য ব্যয় না করে ছাদের দিকে এগোলো। চিলেকোঠার ঘর অবধি যাওয়া লাগলো না, ছাদে উঠে কয়েক পা ফেলার পরই সামনে কাঙ্ক্ষিত অবয়ব দেখতে পেল সে। সাফিনের দিকে পেছনে ফিরে দাঁড়িয়ে আছে একজন লম্বা চওড়া পুরুষ। আবছা আলোয় তাকে বিশাল আকারে দেখাচ্ছে। পরনে সাদা রঙের আন্ডারশার্ট আর কালো ট্রাউজার।
পিঠের আর বাহুর উঁচু উঁচু হয়ে থাকা পেশির দিকে তাকালেই বোঝা যায় ফিজিক্যাল এক্সারসাইজের পেছনে যথেষ্ট সময় ব্যয় করা হয়। এই প্রথম সাফওয়ানকে স্যুট বুট ছাড়া দেখল সাফিন। সাফিন মনে মনে ভাবল, সাফওয়ান ভাইয়া এত লম্বা কেন? আমাদের গোষ্ঠীতে এমন লম্বা কেউ আছে বলে মনে হয় না। আমি 5.10, আব্বু 5.8, দাদুও ছিল 5.10 এর কাছাকাছি, আর সাফওয়ান ভাইয়া, সে এক ধাক্কায় 6.4। কার মতো যে হয়েছে আল্লাহ মালুম। সাফিনের ভাবনায় ছেদ পড়ল এক গম্ভীর ভরাট পুরুষালী কণ্ঠে। সাফওয়ান পেছনে ফেরা অবস্থাতেই ভারিক্কি কণ্ঠে জিজ্ঞেস করল, জঙ্গলে কেন গিয়েছিলি? সাফিন নমনীয় কণ্ঠে ধীরে ধীরে বলল, একটু ঘুরতে গেছিলাম, রুমি আপু বলছিল যে জঙ্গলের দিকে একটু ঘুরতে যাবে, অনেক দিন যায়নি তাই। ফেরার সময়ে ছুটছিলি কেন? ছোটার কথা মনে পড়তেই সাফিনের ভয়েস চেঞ্জ হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, ভাইয়া আর বলো না, জঙ্গলের ভেতরের যে ডোবা আছে ওর থেকে কিছুটা সামনে গেছিলাম আমরা, কিন্তু ওখানে গিয়ে জঙ্গল কেমন যেন খুব হালকা মনে হচ্ছিল, যেন সেখানে কেউ বা কিছু যাওয়া আসা করে অনেক, বা থাকে। আমরা যখন ওখান থেকে ফিরে আসব তখনই দেখি আমাদের থেকে খানিকটা দূরে কিছু একটার খোলস, সাপের খোলসের মতো, কিন্তু সেটা সাপের খোলসের থেকেও সাইজে অনেক বড়। আর পুরু নিশ্চিত ওইখানে কোনো বড় সাইজের অজগর থাকে, নয়তো অন্য কিছু। আর ও কিছু বলতে যাচ্ছিল তার আগেই সাফওয়ান ওকে থামিয়ে দিয়ে কড়া গলায় বলল, আমি যেন আর কখনো তোদের কাউকে জঙ্গলে যেতে না দেখি, আর খুব প্রয়োজনে গেলেও ডোবার ওই পাশে যাবি না, মনে থাকে যেন কথাটা। আর রিমু কখন এসেছে? বাকিরা রুমাইশাকে রুমি বললেও সাফওয়ান ওকে রিমু বলে ডাকে। ছোটবেলায় এর কারণ জিজ্ঞেস করলে বলতো, সবাই ওকে যা ডাকে আমিও তাই ডাকবো কেন? তাহলে অন্য সবার আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? তখন বাকিরা মজা করে বলতো, কেন, তুই কি স্পেশাল? সাফওয়ান দ্বিগুণ জোর দিয়ে বলতো, হ্যাঁ আমি স্পেশাল। গত পরশু এসেছে রুমি আপু, বিকেল বেলা, বলল সাফিন। প্রত্যুত্তরে সাফওয়ান কিছু বলল না, চুপ করে থাকল। তারপর কিছুক্ষণ পর সাফিনকে চলে যেতে বলল। সাফিন সাথে সাথেই নিচে চলে আসলো। রুমাইশা এতক্ষণ নিচেই ছিল, সাফওয়ান কি বলে সেটা শোনার জন্য অপেক্ষা করছিল ও। সাফিন নিচে এলেই ও গিয়ে জিজ্ঞেস করল সাফওয়ান কি বলছিল। সাফিন সব খুলে বলল। সাফওয়ান ওর কথা জিজ্ঞেস করেছে শুনেই ওর বুকের ভেতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করল, কেমন যেন একটা সুখ সুখ অনুভূতি। ও তো ভেবেছিল সাফওয়ান হয়তো ভুলেই গেছে যে রুমাইশা নামে কেউ একজন আছে। তারপর দুজনে কথা শেষ করে যে যার মতো রুমে চলে গেল। রাতে পড়া শেষ করতে করতে 2টা বেজে গেল। সাফিন আজ দ্রুত ঘুমিয়ে পড়েছে, ওর শরীরটা সন্ধ্যা থেকে একটু মেজমেজে লাগছে। রুমাইশা ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলো, আজ আর বাইরের লাইটটা কেউ অফ করেনি। রুমাইশা শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সাফওয়ান ভাইয়া এরকম হয়ে গেল কেন? ভাইয়া তো আগে কত মজা করত ওদের সাথে, খুব প্রাণোচ্ছল ছিল ভাইয়া। ওদের 3জনের লিডার ছিল সাফওয়ান। তানিয়া ফুপ্পিরা দেশের বাইরে থাকে বলে আয়ান আর জায়ানের সাথে ওদের খুব বেশি মেলামেশা হয় না, তাই 3জনের দেখা হলেই সারাক্ষণ একসাথে থাকত। সাফওয়ান ছিল বদমেজাজি আর একরোখা। ছোটবেলায় প্রচুর মারদাঙ্গা করার স্বভাব ছিল ওর, যাকে তাকে মেরে বসত। একবার ওরা 3জন পৌর পার্কে খেলা করার সময় একটা মেয়ে রুমাইশার চুল টেনে ধরেছিল। রুমাইশার সে কি কান্না! বছর 4-এর রুমাইশা তখন ছিল সাফওয়ানের কলিজার টুকরা। সাফওয়ান তখন 12 বছরে পড়েছে, আর রাফসান 9। রাফসান রুমাইশার কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল, আর সাফওয়ান গিয়ে মেয়েটারে কষে দিল একটা থাপ্পড়। মেয়েটা হয়তো বছর 6-এর হবে, গালে পুরো 4 আঙুলের দাগ বসে গেল মেয়েটার। এদিকে মেয়েকে চড় দিয়েছে দেখে সেই মেয়ের বাবা মা এসে সাফওয়ানের সাথে ঝামেলা বাঁধিয়ে দিল। রুনিয়া রহমান ছিলেন ওদের সাথে। মেয়ের মা বলে গেল, ছেলেকে এখনো শাসন করুন, নইলে ছেলের বিগড়ে যেতে সময় লাগবে না। রুমাইশা নিজের মনে মনেই হাসল, সাফওয়ান ভাইয়া কত কেয়ারিং ছিল ওর প্রতি। এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে গেল ও। হঠাৎ করেই ভারী কিছু পড়ার শব্দে আজ ও জেগে উঠল রুমাইশা। ঘুটে অন্ধকার, বাইরের আলোটা কেউ অফ করে দিয়েছে। সাফিন বলেছিল সাফওয়ান ভাইয়া বন্ধ করতে পারে, কিন্তু ও তো থাকে চিলেকোঠায়, ও কেন এত রাতে এসে লাইট বন্ধ করবে? রুমাইশা উঠল, কৌতূহল বশত জানালার কাছে গিয়ে পর্দা উঁচু করল। গ্লাস খুলল না, শব্দটা এদিক থেকেই আসে। আজ চাঁদের আলো আছে অল্প। জঙ্গলের দিকে তাকাতেই কেমন যেন ভয় ভয় লাগছে। হঠাৎ রুমাইশার চোখ গেল একটা অবয়বের দিকে।
কেউ একজন হেঁটে হেঁটে জঙ্গলের দিকে এগোচ্ছে। রুমাইশা খেয়াল করে দেখতেই অবয়বটা জঙ্গলের ভেতর মিলিয়ে গেল। রুমাইশা খুব ভয় পেল। রাত এখন প্রায় 3:30। এই সময়ে কে যাবে জঙ্গলের দিকে, আর কেনই বা যাবে? যেখানে দিনের বেলা যেতেও ভয় লাগে সেখানে এত রাতে কেউ জঙ্গলে যাবে কেন? ওটা মানুষই তো, নাকি আমি ঘুমের ঘরে ভুলভাল দেখলাম? রুমাইশা এইসব ভাবতে ভাবতে পর্দা টেনে দিয়ে আবার বেডে এসে বসল। এত রাতে কেউ কেন জঙ্গলে যাবে সেটা কিছুতেই ওর মাথায় আসলো না। রুমাইশা ভাবল, উঠেছেই যখন, আজান দিতে তো বেশি দেরি নেই, তাহলে একটু পড়াশোনা করে নামাজ পড়ে তারপর ঘুমাবে। বেড থেকে নেমে রুমাইশা পড়ার টেবিলে গেল। সকালে রুনিয়া খাবার খাওয়ার জন্য ডাকতে আসলে দেখেন রুমাইশা এখনো দরজা খোলেনি। দু একবার আস্তে করে নক করলেন তিনি দরজায়, কিন্তু রুমাইশার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অগত্যা তিনি সাফিনকে ডাকতে গেলেন। সাফিন তখন ফ্রেশ হয়ে বের হল। রুনিয়াকে দেখে সাফিন বলল, রুমি, আপুকে ডেকো না মা। আপু ভোরবেলা আমাকে মেসেজ দিয়েছে যে আপু ভোরের দিকে ঘুমিয়েছে, আপুকে যেন না ডাকা হয়, আপু একেবারে দুপুরের খাবার খাবে। রুনিয়া আচ্ছা বলে সাফিনকে নিচে যেতে বলে নিজেও চলে গেল। দুপুরে খাওয়ার সময় রুমাইশা সাফিনকে বলল, সাফিন, খাওয়া শেষ করে আমার রুমে আসবি, তোর সাথে কথা আছে। সাফিন মাথা নাড়িয়ে বোঝালো যে যাবে। রুমাইশা আগে আগে খাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল। সাফিন কিছুক্ষণ পর রুমাইশার রুমে এলো। চেয়ার টেনে বসে বলল, বল আপু, কিছু হয়েছে? রুমাইশা চিন্তিত ভঙ্গিতে বলল, আমি কাল রাতে কাউকে দেখেছি জঙ্গলের ভেতর যেতে, প্রায় 3:30টার দিকে। লোকটা অনেক লম্বা ছিল, ছেলে কি মেয়ে জানি না, তবে ছেলেই হবে, এরকম লম্বা মেয়ে তো সচরাচর দেখা যায় না। রুমাইশার কথা শুনে সাফিন বসা থেকে লাফিয়ে উঠে দাঁড়াল। সিরিয়াসলি তুমি কাউকে জঙ্গলে যেতে দেখেছ, তাও আবার অত রাতে? সাফিন এবার হেসে দিল, বলল, আপু, তোমার মাথাটা গেছে। কাল অনেক রাত জেগে পড়েছ, আর ঘুম কম হয়েছে বলে তুমি এরকম ভুলভাল দেখেছ, নইলে কারো বুকের এত পাটা হয়নি যে উত্তরের জঙ্গলে একা একা যাবে, তাও রাত 3টেই। তোমাকে আমি একটা ভালো বুদ্ধি দিই, তুমি আজ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, 11টার পরপরই সারা রাত ঘুমাবে, তাহলে কাল সকালে দেখবে তোমার মাথা ঠিক হয়ে গেছে। বলে সাফিন খিক খিক করে হাসল। রুমাইশা বিরক্ত হয়ে সাফিনের মাথায় একটা গাঁটটা দিল। বলল, বিশ্বাস তো করিস না আমার কথা, আমি না হয় কয়দিন পর চলে যাব, তোরা তো এখানেই থাকবি, কবে দেখিস তোকে জানালা দিয়ে হাত বাড়িয়ে নিয়ে চলে যাবে, আর তোর ভাই তো চিলেকোঠায় একা একা থাকে, ওকে আগে নিবে। বলে রুমাইশা মুখ বেঁকালো। রুমাইশার কথার ভঙ্গি আর মুখ বাঁকানো দেখে সাফিন শব্দ করে হেসে দিল। তারপর গলা নামিয়ে 32 পার্টি দাঁত বের করে বলল, আমার ভাইকে নিয়ে যাবে তো তোমার কি? খুব চিন্তা করো তো দেখি আমার ভাইকে নিয়ে। আম্মু বলেছে আমাকে, ভাইয়া তোমার জন্য কি কি করতো ছোটবেলায়, আর তুমি ভাইয়াকে ছাড়া কিছু নাকি বুঝতে না। এখনও কি সেরকম কিছু আছে নাকি? হুম হুম। দুই ভ্রু নাচালো সাফিন। লজ্জায় কান গরম হয়ে গেল রুমাইশার। হাতের কাছের বালিশটা ফেলে সাফিনকে মারল আর চেঁচিয়ে বলল, অসভ্য, এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যা, আর আসবি না কখনো। সাফিন হাসতে হাসতে দৌড় দিয়ে নিজের রুমে চলে গেল। রুনিয়া রহমান সাফিন আর রুমাইশার চিল্লাচিল্লি হাসাহাসি শুনছিলেন এতক্ষণ রান্নাঘর থেকে। অজান্তেই এক ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ল রুনিয়ার চোখ থেকে। আজ সাফওয়ান স্বাভাবিক থাকলে সেও কত মজা করত এদের সাথে, হাসি আড্ডা দিয়ে মাতিয়ে রাখত বাড়িটাকে। কিন্তু এক নরপশুর জন্য আজ তার ছেলের জীবনে কোনো আনন্দ নেই, যা আছে শুধু এক বুক কষ্ট আর হতাশা। রুনিয়া ভেবে পায় না, কি এমন পাপ করেছিল যে তার ছেলের জীবনটা এমন হলো। ছেলেটাকে চোখের দেখা দেখতে পারে না, ছুঁয়ে দেখতে পারে না। একজন মায়ের নিজের সন্তানকে দেখতে না পারা, উঠে না পারার কষ্টের চাইতে আর বেশি কিছু কী বা হতে পারে। শাড়ির আঁচল দিয়ে আবারও নিজের চোখ মুছে নিলেন রুনিয়া। নয়, আজ রুমাইশা সত্যিই সকাল সকাল ঘুমানোর জন্য প্রস্তুতি নিল। সাফিনের কথা মতো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ল। ভোরবেলা তাড়াতাড়ি উঠে নামাজ শেষ করে তারপর পড়বে ভাবল। 2টার দিকে খুব বাজে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল ওর, গা ঘেমে গেছে। জোরে জোরে নিঃশ্বাস ওঠানামা করছে ওর, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পড়ার টেবিলে ওর পানির বোতল থাকে, উঠে গিয়ে পানির বোতলটা হাতে নিল রুমাইশা। কিন্তু বোতল তো খালি, রাতে পানি খেয়ে বোতলে পানি ভরতেই ভুলে গেছে ও। একবার ভাবল, থাক, সকালে খাবে, কিন্তু অস্বস্তি হচ্ছে প্রচণ্ড, না খেলেই নয়। বোতলটা নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামল রুমাইশা। হলরুমে আলো নেই। রুনিয়া রহমান ঘুমানোর সময় আলো বন্ধ করে দিয়ে যায়,
অন্ধকার হলেও পুরোপুরি অন্ধকার না, আবছা আবছা আলোতে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে সবকিছু। তাই রুমাইশা আর আলো জ্বালালো না। হলরুমের একপাশে ডাইনিং টেবিলের পেছনে রান্নাঘর। রুমাইশা গিয়ে ডাইনিং টেবিলের ওপর রাখা জগ উঁচু করল বোতলে পানি নেওয়ার জন্য। তখনই রান্নাঘরের ভেতর থেকে কিসের একটা শব্দ হলো। রুমাইশা চকিতে তাকালো রান্নাঘরের দিকে। বোতলটা আস্তে করে নামিয়ে রাখল টেবিলের ওপর। রান্নাঘরে কেউ একজন আছে, তার বিভিন্ন মুভমেন্টের আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু আলো বন্ধ কেন? রান্নাঘরে তো হলরুমের মতো আবছা আলো নেই, পুরাই অন্ধকার। দিনের বেলাতেও রান্নাঘরে আলো জ্বালাতে হয়, নয়তো দেখা যায় না তেমন। এত রাতে রান্নাঘরে কে? রুমাইশা এসে ডাইনিং টেবিলের বাম পাশের দেয়াল ঘেঁষে দাঁড়ালো। এখান থেকে রান্নাঘরের ভেতরে কিছুটা দেখা যায়, কিন্তু অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। এমন সময় রান্নাঘরে থাকা ফ্রিজের দরজা কেউ খুলল। ফ্রিজের আলো এসে সেই কেউ একজনের মুখে পড়ে চেহারার সামনের অংশটা আলোকিত করে ফেলল। কিন্তু রুমাইশা লোকটার মুখ দেখতে পাচ্ছে না। কিন্তু লোকটার উচ্চতা দেখে রুমাইশার চোখ কপালে উঠার উপক্রম। ও রে বাবা, এত ফ্রিজের থেকেও লম্বা মনে হচ্ছে। মানুষ তো, জিন ফিন নয়তো আবার রাতের বেলা হয়তো খিদে লেগেছে তাই খেতে এসেছে। নিজের আজগুবি চিন্তায় নিজেই নিজের মাথায় একটা গাঁটটা মারল রুমাইশা। তারপর ভাবল, সাফওয়ান ভাইয়া নয়তো। ভাইয়ার খিদে লাগতে পারে, কিন্তু ভাইয়া এত লম্বা হবে? লোকটা ঠান্ডা পানির বোতল বের করল ফ্রিজ থেকে, তারপর বোতলের মুখ খুলে বোতল উঁচু করে ঢক ঢক করে পানি খেল। এরপর ঝুঁকে দাঁড়িয়ে ডিপ ফ্রিজের দরজা খুলল, তারপর সেখান থেকে ভ্যানিলা আইসক্রিমের বক্সটা বের করল নিঃশব্দে। বক্সের মুখ খুলে এদিক ওদিক চোখ বুলিয়ে কিছু একটা খুঁজতে লাগল সে। রুমাইশা বুঝল চামচ খুঁজছে। কিছুক্ষণের ভেতর চামচ পেয়েও গেল, কিন্তু হঠাৎই সে লোকটার সিক্সথ সেন্স ধারে কাছেই কারো উপস্থিতি টের পেল। আর সাথে সাথেই সে ধাম করে নিজের সামনে থাকা ফ্রিজের মুখটা বন্ধ করে দিয়ে তড়িৎ গতিতে তার আন্ডার শার্টের বুকের কাছে থাকা কালো রঙা মোটা গ্লাসের ডার্ক গগলসটা চোখে পড়ে নিল সে। আবারও ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল রান্নাঘরটা। চারদিক এখন পিনপতন নীরবতা। রুমাইশা ভেবে পেল না কি করবে ও এখন। লোকটা কি ওকে দেখে ফেলেছে? কিন্তু ও তো মিশমিশে অন্ধকারের ভেতর দাঁড়িয়ে আছে, যেন ওকে দেখা না যায়। তাহলে লোকটা ওকে দেখবে কিভাবে? রুমাইশার এই ভাবনার ভেতরেই রান্নাঘর থেকে ভেসে আসলো একটা কঠিন, গমগমে কণ্ঠস্বর। রিমু, সাফওয়ান ভাইয়া, তুমি? রুমাইশা অবাক হলো। সাফওয়ান যে এত লম্বা হবে ও ভাবতেই পারেনি। সাফওয়ানের দিকে কিছুটা এগিয়ে এসে রুমাইশা বলল, খিদে পেয়েছে তোমার? কিছু করে দেব? সাফওয়ান তার গাম্ভীর্য বজায় রেখেই উত্তর দিল, না। তারপর কিক্ষণ চুপ থেকে প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস? পানি শেষ হয়ে গেছিল ভাইয়া, তাই নিতে এসেছিলাম। তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? আমি তো পুরো ভয় পেয়ে গেছি। গলা নামিয়ে বলল রুমাইশা। রুমাইশার প্রশ্নগুলোকে পুরোপুরি উপেক্ষা করে সাফওয়ান বিরক্তি নিয়ে বলল, পানি শেষ হয়ে গেছে সেটা ঘুমানোর সময় চোখে দেখিসনি? আর সারা শব্দ না দিয়ে ভূতের মতো এখানে এসে দাঁড়িয়েছিলি কেন? শুধু আকারেই বড় হয়েছিস? বোধ বুদ্ধি কিছু বাড়েনি তোর? ইডিয়ট কোথাকার! সময়ের কাজ সময়ে করে রাখতে পারিস না? তারপর ধমক দিয়ে বলল, পানি নিয়ে এখনই নিজের রুমে যা। সাফওয়ানের এমন ব্যবহার রুমাইশা একদমই আশা করেনি। এত বছর পর দেখা হলো ওদের, আর সাফওয়ান এমন ব্যবহার করল ওর সাথে। বোতলে পানি ভরে মাথা নিচু করে সিঁড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ালো রুমাইশা। তখনই সাফওয়ানকে পেছনে থেকে দাঁতে দাঁত চেপে বলতে শুনল, গাধা ছিল, আর গাধাই রয়ে গেছে। আর একটা মুহূর্ত ও সেখানে দাঁড়ালো না। রুমাইশা ছুটে চলে এলো নিজের ঘরে। এত খারাপ ব্যবহার করার মতো কি করেছে ও? চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ওর। মন খারাপের বস্তা নিয়েই আবার বিছানায় গেল এ। ঘুমিয়ে যাওয়া পর্যন্ত শুধু সাফওয়ানের বলা কথাগুলোই মাথায় ঘুরতে থাকল ওর। সকালবেলা নাস্তার টেবিলে বসে রুমাইশা রুনিয়াকে বলল, ফুপ্পি, আমার একটু কলেজ যেতে হবে। পোয়েট্রির কিছু নোটস দিয়েছে স্যার, সেগুলো আনতে যাব। রুনিয়া গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, একা একা যাবি? শাফিনকে পাঠাবো তোর সাথে? না ফুপ্পি, আমি একাই যেতে পারবো, সমস্যা হবে না। রুনিয়া বললেন, আজ কিন্তু রিকশাওয়ালারা ধর্মঘট করেছে। তোর ফুপ্পা বলছিল রাস্তায় রিকশা পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। রুমাইশা খেতে খেতে বলল, তাহলে শাফিনকে বল আমাকে দিয়ে আসতে। শাফিন তখন সেজেগুজে ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। রুমাইশার কথা কানে যেতেই ও নামতে নামতেই বলল, আমার আজ সময় হবে না, আমার এক্সাম আছে 10টায়, আমি ফিরে এসে খাবো মা।
বলেই দ্রুত পায়ে বেরিয়ে গেল ও। ওকে এমন তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে রুনিয়া রুমাইশাকে বললেন, তাহলে তোর ফুপ্পাকে বলি, বাইকে করে দিয়ে আসবে তোকে। রুমাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুনিয়া সাফওয়ানের জন্য নাস্তা রেডি করে নিয়ে সেটা দিতে ছাদের দিকে এগোলেন। মিনিট দুয়েক পরেই ফিরে এসে বললেন, সাফওয়ান আজ কলেজে যাচ্ছে। আজ নাকি কলেজে গাজীপুর থেকে কিছু লোকজন আসবে, তাই সব শিক্ষককে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। তাহলে তুই ওর সাথেই যা, নাকি? খাওয়া থেমে গেল রুমাইশার। মুখ শুকনো করে রুনিয়াকে জিজ্ঞেস করল, ভাইয়া আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে? না, আমি বলিনি ওকে তোর ব্যাপারে এখনো। ও যখন নিচে নামবে তখনই বলবো, তাহলে আর না করার সুযোগ পাবে না। তুই দ্রুত খেয়ে নিয়ে রেডি হ। রুমাইশা অসহায় কণ্ঠে বলল, ভাইয়া আমাকে নিয়ে যেতে রাজি হবে না ফুপ্পি, তুমি ফুপ্পাকে বলো। আরে বলেই তো দেখি না, ও না নিয়ে গেলে তখন তোর ফুপ্পাকে বলবো দিয়ে আসতে। রাতের কথা কিছু বলল না রুমাইশা তার ফুপ্পিকে। দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমে গেল রেডি হতে। ব্যাগ গুছিয়ে বোরখা পরে নিল। ওর হওয়া শেষ না হতেই ছাদের সিঁড়িতে জুতার খটখট শব্দ শুনতে পেল রুমাইশা। দ্রুত গোছানো শেষ করে ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলে বের হলো ও। ততক্ষণে সাফওয়ান হলরুমে চলে গেছে। সাফওয়ানকে হলরুম পার হয়ে চলে যেতে দেখে রুনিয়া দ্রুত সাফওয়ানকে ডাক দিল। মায়ের ডাকে দাঁড়িয়ে গেল সাফওয়ান, তারপর দাঁড়িয়েই ঘাড় ঘুরিয়ে ফিরে তাকালো রুনিয়ার দিকে। চোখে ওর গগলস, মুখে কালো রঙা মাস্ক। গগলস আর মাস্কের মাঝখানে চোয়ালের কিছু অংশ দৃশ্যমান। পরনে একটা নীল রঙা ব্লেজার আর কালো রঙা প্যান্ট, হাতে ওর গ্লোভস। মাথার ঝাঁকড়া চুলগুলো পেছনের দিকে এলিয়ে দেওয়া। সুটেড বুটেড হয়ে সাহেবিয়ানা ভঙ্গিতে প্যান্টের পকেটে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছে সুঠামদেহী সাফওয়ান। রুমাইশা দোতলা থেকেই সাফওয়ানকে একমনে পর্যবেক্ষণ করছে। ব্লু স্যুটের নিচে ব্ল্যাক কালারের ফুল স্লিভ টি শার্ট শরীরে আটসাটভাবে লেগে আছে। শরীরের প্রতিটি পেশির ভাঁজ তাতে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। চুলগুলো কুইফ স্টাইলে মাথায় সেট হয়ে আছে। কপালের ওপর তীক্ষ্ণ ভ্রুজোড়া কুঁচকে আছে কোনো এক অজানা বিরক্তিতে। ইনি কি সবসময় হট মেজাজে থাকেন নাকি, ভাবল রুমাইশা। রুমির কলেজে একটু কাজ আছে, তুই ওকে একটু সাথে করে নিয়ে যেতে পারবি? আজ রিকশাওয়ালাদের ধর্মঘট চলছে আর শাফিনও কলেজ চলে গেছে, ওর এক্সাম আছে তাই। রুনিয়া থেমে থেমে বললেন সাফওয়ানকে। রুমাইশা চোখ বন্ধ করে আছে। হয়তো এখনই ভাইয়া বলবে পারবো না, বা বলবে নিজে নিজে যেতে বল। রুমাইশা একটা কড়া করে না শব্দ শোনার জন্য অপেক্ষা করতে থাকল। মায়ের কথা শোনার পর সাফওয়ান ঘাড় ঘুরিয়ে একবার দোতলার দিকে তাকালো। রুমাইশা চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলছে। সাফওয়ান তির্যক দৃষ্টিতে দেখল ওকে কিত্থন, তারপর আবার রুনিয়ার দিকে তাকিয়ে বলল, যারা এখান থেকে গল্প পড়ছেন সবাই এই লেখায় ক্লিক করে অ্যাপস একবার ইনস্টল করে দেখেন। আসতে বলো, আমি গ্যারাজে যাচ্ছি। এরপর আবার আগের মতো করে স্ট্রেইট ফরওয়ার্ড হয়েই বাইরে বেরিয়ে গেল সাফওয়ান। রুনিয়া রুমাইশার দিকে তাকিয়ে ইশারা করলেন নিচে নেমে দ্রুত যাওয়ার জন্য। রুমাইশা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে বাইরে চলে গেল। সাফওয়ান তখনও গ্যারাজ থেকে গাড়ি বের করছে। গাড়ি বের করে নিয়ে এসে মেইন গেটের সামনে সাফওয়ান তার ডার্ক পিচ ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চটা এনে দাঁড় করিয়ে ড্রাইভিং সিটে বসে রুমাইশার ওঠার অপেক্ষা করতে লাগল। কিন্তু রুমাইশা এখনও আসছে না দেখে গাড়ির উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখল গাড়ির থেকে কিছুটা দূরে সাফওয়ানের দিকে তাকিয়েই ক্যাবলার মতো দাঁড়িয়ে আছে রুমাইশা। ওকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সাফওয়ান ভ্রু কুঁচকে ধমক দিয়ে বলল, তোকে কি এখন কোলে করে গাড়িতে তুলতে হবে? থতমত খেয়ে গেল রুমাইশা। ও এতক্ষণ সাফওয়ানের কারটাকে দেখছিল। ভাইয়া মার্সিডিজ কিনেছে ফুপ্পি, শাফিন কেউ তো এ কথা কখনো বলেনি। বাবা বড় লোকস, এসব ভাবতে ভাবতে গাড়িতে ওঠার কথা ও ভুলেই গেছিল। তাড়াতাড়ি এসে গাড়ির দরজা খোলার জন্য দরজার হাতল ধরে টান দিল ও, কিন্তু দুর্ভাগ্যবশত খুলতে পারল না। ভীষণ অস্বস্তিতে পড়ল রুমাইশা। সাফওয়ান হয়তো ওকে এখন আনারই ভাববে। আবারও চেষ্টা করল রুমাইশা। পরপর আরও দুবার চেষ্টা করার পরও যখন দরজাটা খুলতে পারল না তখন সাফওয়ান ড্রাইভিং সিটের পাশের দরজা খুলে নেমে এলো গাড়ি থেকে। চরম বিরক্তি নিয়ে তাকালো ও রুমাইশার দিকে, তারপর গাড়ির দরজা খুলতে খুলতে বিরক্তির কণ্ঠে বলল, এই কারণেই আমি এসব উটকো ঝামেলা ঘাড়ে করতে চাই না, আর আমার মা সেসবই আমার ঘাড়ে চাপিয়ে দেয়। খুব লাগলো কথাটা রুমাইশার মনে। ও তাহলে উটকো ঝামেলা? চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইল ওর। দাঁত চেপে সেটা কোনোরকমে আটকালো ও। প্রাণ থাকতে আর এই লোকের সাথে যাবে না ও কোথাও। চুপচাপ গাড়িতে উঠে বসল রুমাইশা।
ও গাড়িতে উঠে বসলে সাফওয়ান গাড়ির দরজাটা বন্ধ করে ড্রাইভিং সিটে গিয়ে বসল। তারপর বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। সারাটা রাস্তা কেউ আর কোনো কথা বলল না। সাফওয়ানদের বাসা থেকে কলেজের দূরত্ব 6 কিলো। রিকশায় যেতে 30 মিনিটের মতো সময় লাগে। কলেজের কিছুটা কাছাকাছি আসার পর ফাঁকা রাস্তা দেখে গাড়ি থামিয়ে দিল সাফওয়ান। তারপর ড্রাইভিং সিটের দরজা খুলে নিচে নেমে গিয়ে রুমাইশার পাশের দরজা খুলে দিয়ে রুমাইশাকে নামতে বলল ও। হঠাৎ নেমে যেতে বলায় রুমাইশা প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর গাড়ি থেকে নামল। সাফওয়ান রুমাইশার সে দৃষ্টির কোনোরকম তোয়াক্কা না করেই দরজা লাগিয়ে দিয়ে আবার গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর সামনে তাকানো অবস্থাতেই বলল, এখান থেকে হেঁটে চলে যা, আমি চাই না তোকে আমার সাথে দেখে কলেজে কোনো রিউমারের সৃষ্টি হোক। আর তারপর গাড়ি নিয়ে রুমাইশার সামনে থেকে সাকরে চলে গেল। সাফওয়ানের এমন ব্যবহারে প্রচুর কষ্ট পেল রুমাইশা, মুখটা চুপসে গেল ওর। ওখান থেকে হেঁটে হেঁটেই কলেজে পৌঁছালো।